This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, গুড মর্নিং। আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে সকাল 9টা মানে ফার্স্ট ব্রেক অ্যাট 9। আর শুরুতেই কসবার খবরে নজর রাখতেই হবে, কারণ কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিতদের পুলিশি হেফাজত আজ শেষ হচ্ছে। আজ আবার 4 জনকে আদালতে পেশ করা হবে। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। ল কলেজের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। আরও বিস্তারিত জানবো, কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, এখনো পর্যন্ত 4 জনকে জিজ্ঞাসাবাদ করে, তাদের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পুলিশ পেল, আর আজ কি পুলিশ আবারও হেফাজতে চাইবে অভিযুক্তদের? একেবারে এরকম পুলিশ যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে আজকের ধৃতদের যখন আদালতে পেশ করা হবে তারপরে কিন্তু পুলিশ কিন্তু ফের হেফাজতে চাইতে পারে। কারণ এখনো পর্যন্ত যে এই যৌন নির্যাতনের যে ভিডিও, অর্থাৎ ধৃতদের মধ্যে থেকে একজনের মোবাইল থেকে কিন্তু সেই যৌন নির্যাতনের সেই ভিডিও উদ্ধার করতে পেরেছে পুলিশ। শুধু তাই নয়, এই যে সিসিটিভি ফুটেজ থেকেও কিন্তু এই যে কলেজের গেটের সামনে থেকে যে নির্যাতিতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই ফুটেজও কিন্তু পাওয়া গেছে সেই সময়। এমনকি নির্যাতনের সময় যে নির্যাতিতার যে প্যানিক অ্যাটাক হয় এবং তিনি যখন অনুরোধ করেন যে ইনহেলার আনার জন্য, এবং কলেজের সামনেই যে একটি ওষুধের দোকান রয়েছে সেখান থেকে যে ইনহেলার নিয়ে আসেন ধৃতদের মধ্যে থেকে একজন অন্যতম জাইব, সেই প্রমাণও কিন্তু উদ্ধার করতে পেরেছে, সেই প্রমাণও কিন্তু মিলেছে। ফলে মনে করা হচ্ছে যে পুলিশ কিন্তু ধৃতদেরকে আজকে এখন আদালতে পেশ করবে, তার সঙ্গে কিন্তু তাদেরকে কিন্তু আরও হেফাজতে চাইতে পারে পুলিশ, এমনই কিন্তু খবর। বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব, নজর রাখো। কসবা কাণ্ডে গোটা রাজ্য উত্তাল, দিকে দিকে বিক্ষোভ চলছে। আর এর মাঝেই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কসবা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত। এদিকে কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে, যা প্রশ্ন তুলে দিচ্ছে কোন প্রভাবশালীর হাত ছিল ধৃত মনোজিতের মাথায়। গণধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রকে। কিন্তু মনোজিতের কুকীর্তি যে এই প্রথম নয়, যত দিন যাচ্ছে তালিকা লম্বা হয়েই চলেছে। TV9 বাংলার হাতে মনোজিতের ক্রিমিনাল রেকর্ড। তথ্য বলছে সালটা 2018। 16ই মার্চ মনোজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন কলেজেরই 2 ছাত্রী। NRS এ শারীরিক পরীক্ষা হয়েছিল ওই 2 ছাত্রীর। তারপর সবকিছু ধামাচাপা পড়ে যায়। ওই বছর ল কলেজ থেকে বহিষ্কৃত হয় মনোজিৎ। মনোজিতের কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। অনুমতি ছিল শুধু পরীক্ষা দেওয়ার। 2022 সাল থেকে ফের কলেজে যাতায়াত শুরু মনোজিতের। 1 বছরের মধ্যেই আবারও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর। গত বছরও ছাত্র পেটানোর অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে। আমরা চালাতে পারিনি, সেভাবে মেনটেন করতে পারিনি, এবং তার ফলে ও ঢুকতে পারে, এবং তার ফলে এত কিছু হয়, এত দুর্নীতি সব হওয়ার সুযোগও করে পেয়ে যায়। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়ও তটস্থ থাকতেন মনোজিৎকে নিয়ে। সেই অভিজ্ঞতার কথা TV9 বাংলাকে জানালেন দেবাশিস বাবুর স্ত্রী নবনীতা চট্টোপাধ্যায়। আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন, অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল, এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, অকারণে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করত। এখন প্রশ্ন, এত অভিযোগ, যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে থানাতেও অভিযোগ দায়ের হয়, কিন্তু মনোজিতের নাগাল কেন পায়নি পুলিশ? কোন প্রভাবশালীর হাত ছিল মনোজিতের মাথায়? কোনো প্রভাবশালীর হাত না থাকলে কি এত সব কাণ্ড ঘটানো যায়? এদিকে মনোজিৎ কাণ্ডের ঠেলায় কলেজের লেখাপড়া লাটে ওঠার জোগাড়। ছাত্রীকে গণধর্ষণের তদন্তে কলেজের একাধিক জায়গা সিল করে দিয়েছে পুলিশ। নমুনা সংগ্রহে বারবার ক্যাম্পাসে যাচ্ছেন তদন্তকারীরা। সেই তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেই কারণে কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সমিতি। বন্ধ অনির্দিষ্টকাল আশা করা যায় কয়েকদিনের মধ্যে খুলে যাবে। যেটা পুলিশের যে কাজটা, ফরেনসিকের যে কাজটা, এই কাজগুলি হয়ে গেলেই কলেজ খুলে যাবে।
এরকম কলেজ বন্ধ, আর অফকোর্স আমাদের হ্যাম্পার তো হবেই, কারণ আমাদের রেজাল্ট আটকে আছে, ওদের এক্সাম আটকে আছে জুনিয়রসদের। আর এরকম হওয়ার তো কোনো কথা না, ক্যারিয়ার তো হবেই, কারণ আমরা কলেজে পরীক্ষা দিতে পারবো না, তো আমরা রেজাল্ট পাবো না, তো সেটাই তো অ্যাফেক্টেড হবই আমরা। এদিকে কলেজের ডিবি মেম্বারদের দাবি, ভোট নেই যখন তখন কলেজের ইউনিয়ন রুমেও তালা ঝুলিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাগাতার পাশবিক অত্যাচারে অসুস্থ হয়ে পড়েন কসবা ছাত্রী। মনোজিতের অনুরোধ করেন হাসপাতালে নিয়ে যাওয়ার। শ্বাসকষ্ট শুরু হয় নির্যাতিতার। তারপর কলেজের কাছের ওষুধের দোকান থেকে তাকে ইনহেলার এনে দেওয়া হয়। রাত 8:39 কেনা হয় ইনহেলার। জাইবের নামেই করা হয় বিল। বাজেয়াপ্ত করা হয়েছে ইনহেলার কেনার ওই বিলটি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওষুধের দোকানের মালিককেও। সাউথ ক্যালকাটা ল কলেজের একেবারে পাশেই 2 মিনিটের হাঁটা পথে এই ওষুধের দোকান। এখান থেকেই সন্ধ্যাবেলা 8:39 নাগাদ ইনহেলার কিনে নিয়ে যাওয়া হয়েছিল। দোকানের কর্ণধার আমার সঙ্গে রয়েছেন। পুলিশ আসার পরে আমরা জানতে পারি যে এখান থেকে একটা বিল হয় 8:39 একটা ইনহেলার গেছে ডিওলিন। একটা ইনহেলার। তারপরে পুলিশ এসে আপনাদের কাছ থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে, বিল নিয়ে গেছে। বাস এইটুকুনি বলেছে যেন সিসিটিভিকে ছেড়ছাড় না করা হয়, যে অবস্থা আছে সেই অবস্থায় রাখা হয়। অর্থাৎ পুলিশ এসে কিন্তু এই দোকান থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছে এবং 8:39 নাগাদ এই যে সিসিটিভি ফুটেজ এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশ কয়েকটা সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেই ফুটেজগুলোতে পরিষ্কার কিন্তু জানা যাচ্ছে যে একজন এসে 8:39 নাগাদ একটি ইনহেলার কিনে নিয়ে যায় এবং পুলিশ ইতিমধ্যেই এই ওষুধের দোকান থেকে সেই সিসিটিভি ফুটেজ এবং বিল সংগ্রহ করে নিয়ে গেছে এবং এই ওষুধের দোকানের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। কসবার কলেজে ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ। রাজ্যে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর কসবার আইন কলেজে পৌঁছে যায় বিজেপির এই টিম। প্রাক্তন সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপি তথ্য অনুসন্ধান দলে ছিলেন বিপ্লব দেব, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্ররা। পুলিশ কমিশনারের সঙ্গে প্রায় 40 মিনিট তারা বৈঠক করেন। যথাযথ তদন্ত এবং দোষীদের ফাঁসি শাস্তির দাবি জানানো হয়। বাংলায় মহিলা নির্যাতনের সব ক্ষেত্রে এফআইআর দায়ের হয় না বলে অভিযোগ এই বিজেপির প্রতিনিধি দলের। সন্ধ্যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। इस समय जो सरकार है, ममता दीदी की सरकार, एक महिला मुख्यमंत्री होने के बाद जिस प्रकार से महिलाओं के ऊपर अत्याचार बढ़ रहे हैं, और एक केस नहीं, ऐसे बहुत केस हैं, बहुत से केसेस में एफआईआर ही रजिस्टर नहीं की जा रही। जब एफआईआर ही रजिस्टर नहीं होती है, कितने लोग हैं अभी, कितनी महिलाएं हैं जो अत्याचार से पीड़ित हैं। প্রত্যেকটি ধর্ষণের মতো গর্হিত অপরাধের একটি সাজা, যেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সেই দাবি, জনগণের যে দাবি, সেই দাবির সাথে আমরা একসাথে আছি। যদি আমার বিশ্বাস, যদি প্রথম থেকে ডে 1 থেকে এই কেস অর্থাৎ আরজিকর কেস যদি সিবিআই পেত, তাহলে আমরা এর পর অন্যরকম দেখতে পেতাম। দেখা যাচ্ছে যে কেসগুলো শুরু থেকে সিবিআই তদন্ত করেছে তার ফল একরকম, আর যে কেসগুলো প্রথমে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে তারপরে সিবিআই এর হাতে গেছে, তার কিন্তু ফল বা আউটকাম একদম ভিন্ন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটে, তখন এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে? নিজেদের শাসিত রাজ্যগুলোতে অপরাধের মালা, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না কেন? এসছেন যখন, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তার সঙ্গে একটু কথা বলে যান। কোন আশ্রমের কোন ঘরে কি হয়েছে সেগুলো একটু ফ্যাক্ট ফাইন্ডিং সেগুলো একটু বিজেপি করে যান। ভাবুন তো, এই ভোটের বাজারে একটা কুচো শিকি নেতা যে আধুনিক পর্যায়েতেও পড়ে না, সে কোথায় নিজে একটা অপরাধ করলো আর তাতে গোটা তৃণমূল দলটা কেঁপে গেল। কসবা ল কলেজে ধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত, সেই ধর্ষণের নিন্দা করতে গিয়ে তৃণমূলের অন্দরিত কার্যত গৃহদাহ লেগে গেছে। দুজনেই একই দলের, সংসদেও তাঁরা সহকর্মী, কিন্তু বরাবরই কাজিয়ায় জড়িয়ে পড়তে স্থান কাল নিয়ে ভাবেননি কেউই। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথের সাক্ষী হয়েছে
নির্বাচন কমিশনের অফিসও। এবারে কসবা গণধর্ষণ নিয়ে তৃণমূল যখন নিজেদের অস্বস্তি এড়াতে ব্যস্ত, ঠিক তখনই ফের প্রকাশ্য কাজিয়ায় জড়িয়ে শিরোনামে মহুয়া কল্যাণ। বিতণ্ডার সূত্রপাত কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবী করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। বিতর্ক এড়াতে শনিবার রাতেই কল্যাণের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে দল। জানিয়ে দেয় তৃণমূল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দলের এই মনোভাব স্পষ্ট হওয়ার পরেই আসরে নামেন মহুয়া মৈত্র। সরাসরি কল্যাণের নাম না করলেও তৃণমূলের পোস্টটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন, নারী বিদ্বেষ ভারতের দলীয় গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক। মহুয়ার এই পোস্টের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখেই সাফ বলেন, নারীদের মধ্যে একমাত্র একজন মহুয়া মৈত্রকেই তিনি ঘৃণা করেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়েও বেলাগাম আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? কল্যাণের আরও অভিযোগ, উপনির্বাচনের জন্য প্রচারে তাকে কালীগঞ্জে যেতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সে সময় তাকে বাধা দেওয়ার পিছনেও ছিলেন মহুয়াই। কল্যাণ এবং মহুয়ার মধ্যে যুযুধান সমীকরণ বঙ্গ রাজনীতিতে অজানা নয়, কিন্তু 2026 নির্বাচনের আগে কসবা গণধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুতেও মহুয়া কল্যাণের কাজিয়া অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।